প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়ে। সঙ্গে আছি আমি এস আকাশ। আপনারা জানেন যে এবার শারদীয় দুর্গাপূজার সময়ে এবং এরপরে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে এবং এটা কোনোভাবেই আমাদের দেশে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেখানে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তারপরেও ঘটেছে, কেন ঘটেছে এগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। আমরা আজ একটু বোঝার চেষ্টা করব যে কোন গোষ্ঠী এটা করে থাকতে পারে বা ঘটনার পরম্পরা বোঝার চেষ্টা করব। আমাদের সাথে দুইজন অতিথি, তাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক জিটিভি, এবং আমাদের সাথে রয়েছেন রহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আপনাদের দুজনকে স্বাগত। রহিন হোসেন প্রিন্স, আপনি পীরগঞ্জ ঘুরে এসেছেন, যারা আক্রান্ত হয়েছে তাদের সাথে কথাবার্তা বলে এসেছেন, স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন। আপনি স্থানীয় লোকজনের সাথে কথা বলে কি মনে হলো, কি জানতে পারলেন? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদের ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। যে দেখুন, পীরগঞ্জে তো সরাসরি কথা বললাম, এর আগে অনেক জায়গায় কথা বলেছি, কিন্তু পীরগঞ্জে যাওয়ার পরে যারা ভিকটিম, কথা বলার পরে ওনারা এসে যেটা বলছেন, যে প্রথমে বলছেন কারোর চেহারায় বলবো এতদিন পরেও কোনো স্বাভাবিকতা ফিরে আসে নাই, পোড়া গন্ধ এখনও পাওয়া যাচ্ছে। প্রথমেই বলছে একটু যারা একেবারে বৃদ্ধ না, বলছেন একেবারে কয়েকজন অভিন্ন ভাষায় বললেন যে ৭১-এর নৃশংসতার কথা পত্রিকায় পড়েছি বা শুনেছি, এইবারের সেটি আমাদের জীবনে ঘটল। আমরা কি এই দেশের বাসিন্দা না? কোথায় চলে গেল? এইটাই হয়েছে একটা প্রধান মানুষের যদি বলেন উপলব্ধির জায়গায় একটি দিক। আর যদি দেখি ঘটনাবলী দেখলে দেখা যায় যে দুটি পাড়া, একটা ফেসবুকের ঘটনা নিয়ে যে পাড়ায় উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা হয়েছে, পুলিশ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান তারা যে ওই জায়গাটায় রক্ষায় ব্যস্ত, প্রায় বলা যায় দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত ৮টা পর্যন্ত। তখন নাকি বলা হচ্ছিল যার যারা পাড়ায় থাকো, কোনো সমস্যা নেই, চুপচাপ থাকো। কিন্তু আশপাশে মানুষের সমারোহ চলতে থাকে এবং পরের পাড়ায় রাত ৮টায় এক্ষেত্রে মাইক্রোবাস, মোটরসাইকেলে লোকজন যাওয়া এবং সেখানে আপনি হামলা, অগ্নিসংযোগ এবং লুটতরাজ সবটাই সংঘটিত হয়। এবং এটা নাকি তাদের ভাষায় রাত ২টা পর্যন্ত এরকম পরিস্থিতি হয়, তারপর এটা শান্ত হয়। কিন্তু সবচেয়ে বড় লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে জাস্ট যে ছোট পাড়াটা, তার এক এক বাড়ির কোল ঘেঁষে হচ্ছে ধান ক্ষেত বা এই জায়গাটায়। তো এইরকম দু একজন নারী এসে বলছেন যে বাচ্চা কোলে নিয়ে ঘর সংসার যা আছে বাদ দিয়ে লাভ দিলাম, দিয়ে ভাবলাম রাস্তায় নেমে যাব, এবং রাস্তায় আমার পরিচিত জনসভায় অনেকের সাথে লেখাপড়া করেছি, কিন্তু ওইদিকে যেতে যে সমস্ত কটূক্তি শুনলাম, আমরা হিন্দু এইটাকে প্রেক্ষাপটে ওই দিকে যাওয়ার আর সাহস পেলাম না, এই পানির মধ্যে ধান খেতেই বাচ্চা নিয়ে থাকলাম। তো এই হচ্ছে ছোট করে যদি বলি ঘটনা। তো যে জায়গা থেকে আবার যে কথা আমরা বলি, এখানে উপলব্ধি হলো এই ধরনের একটা ঘটনার পরে প্রথমে সরকার রাষ্ট্র ফেল করলে ধরনের মানুষের নিরাপত্তা দিতে, আর একটা ফেলিওর কি, যাদের সাথে বসবাস করায় এই যে দীর্ঘ সময় ধরে এই চেনা মানুষ অচেনা হয়ে গেল, অর্থাৎ পুরো সমাজ, সেইটাও তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলো। এই ধরনের একটা সংকট আমি দেখলাম যে পীরগঞ্জের ঘটনা আবার চোখে আঙ্গুল দিয়ে দেখালো এই দুই ধরনের সংকটের মধ্যে এই জনগোষ্ঠী আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন হিসাব করে যে আমরা যে দেশ যেখানে নিয়ে আলোচনা করছি, এটা তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ। ৫০ বছর আগে আমরা বিজয় অর্জন করেছিলাম, এবং ওই সময় আমাদের মুক্তিযোদ্ধারা নিজের জীবন বিপন্ন করে যে রাষ্ট্র চেয়েছিল, যদি বলেন ওই যে একটা বিখ্যাত গানের কথা আসে কি, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য মোরা অস্ত্র ধরি। তা আজকে সেই হাসি ম্লান হয়ে গেল, ৫০ বছর এটা রক্ষা করতে পারলাম না। আমার দুইটা ছোট্ট এক্ষেত্রে যদি বলেন কনক্লুশন, একটা হচ্ছে দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি, এটা এখনই হয়ে গেছে তা না, অনেক দিন ধরে আমরা আমাদের দলের পক্ষ তুলেছি, আমাদের সমাজটা সাম্প্রদায়িকরণের ধারায় চলে গেছে, এবং যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল তারা এই জায়গাটা রক্ষা করতে পারেনি, বরঞ্চ এই ধরনের ঘটনাবলীকে ক্ষমতার খেলায় পরিণত করা হয়। আচ্ছা, এটাই বড় সংকট। আমরা যে আপনার কাছে কি মনে হয় ঘটনা যা ঘটেছে এবং ঘটনার পরবর্তী যে পরম্পরা, এবং রহিন হোসেন প্রিন্স যেটা বললেন যে চেনা বাংলাদেশকে অনেক সময় এইসব ঘটনা যখন ঘটে তখন আসলেই যেন অচেনা মনে হয়। প্রথম কথা হলো যে সাম্প্রদায়িকতা এখানে নতুন কিছু নাই। হিন্দুদের উপরে হামলা সুপ্রাচীন কাল থেকে এখানে হয়ে আসছে। আমরা যে দাঙ্গা শব্দ যেটা বলি, সেটা কিন্তু এখানে দাঙ্গা হচ্ছে না, একতরফা হামলা হচ্ছে, হিন্দুরা অত্যাচারের শিকার হচ্ছে।
আপনি প্রতি বছরই দেখবেন কোনো না কোনো পূজায় মতিবা ভাঙ্গা হচ্ছে, কোথাও না কোথাও হামলা হচ্ছে, এবং এটা তো গত 13 বছরে আমরা দেখেছি যে খুবই নিয়মিতভাবে হচ্ছে, কখনো রামুতে, কখনো নাসিরনগরে, কখনো রংপুরে। এবং সব রাজনীতির তালেবানীকরণ যেটা হয়েছে বাংলাদেশে, সেটার কারণে সমাজটাই তালেবানীকরণের জায়গায় পৌঁছেছে। আজকে দুর্গাপূজার সময় যে ঘটনাগুলো ঘটলো অনেক বেশি ঘটে গেছে বলে আমরা আলোচনা করছি, কিন্তু এরকম ঘটনা কিন্তু বিচ্ছিন্নভাবে নানা সময় ঘটে আসছে, কিন্তু নানা জায়গায়, এবং এটা প্রিন্স ভাইরা জানেন। কিন্তু কিছু জিনিসের আমার কাছে মনে হয় যে আমরা একটু আলোকপাত করতে ব্যর্থ হচ্ছি। একটা হলো, আমাদের যারা রাজনীতি করেন, রাজনীতি তো দিন শেষে আমাদের সব কিছু করে, ক্ষমতার রাজনীতি যারা করে তারা আসলে সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ করছে, অথবা সাম্প্রদায়িক শক্তির কথাই তারা রাজনীতি করছে। এটার সুযোগ কিন্তু ওরা সম্পূর্ণভাবে নিচ্ছে। দেখেন লালমনিরহাটে একজন মানুষকে, একজন মুসলমানকেই তো কোরআন অবমাননার দিয়ে পুড়িয়ে মেরে ফেললো, কিছু হয়েছে কি? তার কিছু হয়নি, কিন্তু একটি ঘটনারও বিচার হয়নি, একটি ঘটনার কোনো আপনার কোনো প্রতিকার দেখতে পাইনি। এবং একই সাথে আমাদের যে সামাজিক মাধ্যম, বিশেষ করে ইউটিউবে যে ধরনের ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারী ওয়াজ, বয়ান ইত্যাদি চলছে, ফেসবুকে যেভাবে চলছে, আপনি একদম আমার পাশের মানুষটাকেই হিন্দুরা তো দেখছেই বা খ্রিস্টিয়ানরা দেখছে, আমি মুসলমান হয়ে কিংবা সেকুলার জায়গা থেকে আমি দেখি যে আমার আশেপাশের মানুষ আমার অচেনা হয়ে যাচ্ছে। মনোজগতে তাদের এত সাম্প্রদায়িক বিদ্বেষ ঢুকে গেছে, বিভাজন ঢুকে গেছে। আমরা আর ওরা এরকম একটা সমাজ আমরা নির্মাণ করে ফেলেছি। সুতরাং এখান থেকে খুব সহজে আপনি এই প্রতিকার পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। একটা সময় ছিল যে রাজনৈতিকভাবে নানা ধরনের অঘটন ঘটলেও সামাজিক প্রতিকার কিন্তু ছিল, সমাজ পাশে এসে দাঁড়াতো। এখন দেখেন রংপুরের ঘটনায়, তারপরে চৌমুহনীর ঘটনায়, কুমিল্লার ঘটনায় সামাজিক প্রতিকার কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। আছে কি? কিছু প্রতিক্রিয়া আছে, হয়তো পরের দিন একটা মিছিল হয়েছে, শাহবাগে আমরা জড়ো হচ্ছি, আমরা টকশোতে কথা বলেছি, কিন্তু প্রোঅ্যাক্টিভ ওয়েতে যেই ঘটনার জন্য যেভাবে সমাজ মানে প্রতিক্রিয়া দেখানোর কথা সেটা হচ্ছে না। আমাদের কণ্ঠে কিন্তু এক ধরনের কৈফিয়তের সুর। আওয়ামী লীগ কি বিশাল মিছিল করেছে, সাধারণ সম্পাদক সেখানে বক্তৃতাও করেছেন, ওই বামপন্থীরা মিছিল করছে, ওই সামাজিক শক্তিগুলো মিছিল করছে, কিন্তু যেভাবে পাশে দাঁড়িয়ে তাদেরকে আশ্বস্ত করবার কথা সেইটা কিন্তু দেখা যাচ্ছে না অতীতে যেগুলো দেখা গেছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সমাজের যে যেটাকে বলবো উদার অসাম্প্রদায়িক যে বুননটা ছিল, সেই বুননটা আসলে নষ্ট হয়ে গেছে, এটাকে নষ্ট করে ফেলা হয়েছে, এবং এর জন্য বড় করে দায়ী কিন্তু আমি বলবো আমাদের রাজনীতি। যে এইটাই আমরা যদি একটু বলি, সামাজিক যে বুনন প্রিন্স, এবং যে সাম্প্রদায়িকতা কে শক্তির সঙ্গে আপোষ করা, বা যেটাই হোক আপনার ভাষায় যেটা চেনা মানুষ অচেনা হয়ে যাওয়া, যেটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেটা অর্জিত বাংলাদেশ, যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়া, এই সামাজিক বুনন তাকে আমরা কিভাবে হারিয়ে ফেললাম, মানে সেটা আপনার কি মনে হয়? আপনার রাজনীতিবিদ হিসেবে তো শুরুতেই ছাত্রজীবন থেকে এই পর্যন্ত সেই বুননটাকেই তো আরো অটুট করার চেষ্টা করেছেন, কিন্তু সেখানে বারবার ফেল করছে কেন? দেখুন, যদি আমি আরো একটু মানে আমাদের বুঝটা সহজ করে বলার চেষ্টা করি, যে দীর্ঘদিন ধরে আমরা দেখছি এই যে মুক্তিযুদ্ধের পরে যেভাবে আমাদের এই অসাম্প্রদায়িক চিন্তা চেতনা লালন করার কথা ছিল, তার বিপরীতে এই সাম্প্রদায়িক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক আধিপত্য কিন্তু বিরাজ করছে সমাজে। এবং বড় সমস্যা হচ্ছে রাজনীতি এটাকে লালন পালন করছে। রাজনীতিকে দেখুন, ক্ষমতায় যারা আছেন তারা এই সময়কালে মুক্তিযুদ্ধের চেতনার চ্যাম্পিয়ন দল, অসাম্প্রদায়িকতার কথা বলে, কিন্তু তারা পদে পদে এদের সাথে আপোষ করে গেছে। এমনকি আপোষ করতে করতে আমাদের শিক্ষা ব্যবস্থায় তাদের কথাই মেনে চলছে। এইটাই ক্ষমতার বাইরে যে আরেকটা বড় শক্তি, তারা তো এই ৭১-এর ঘাতকদের নিয়েই রাজনীতি করছে, অর্থাৎ রাজনীতি এটাকে প্রশ্রয় দিচ্ছে। এটি একটি ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে, দেখবেন যে দীর্ঘদিন আমরা যে একটা অগণতান্ত্রিক শাসন এবং লুটপাটের যে ধারার শাসন ব্যবস্থায় আছি, সেই শাসন ব্যবস্থায় আমি বলি যে 3টা ঘটনা আমাদের সোসাইটিতে ঘটে গেছে। আমি সামাজিক বুননের জায়গাটা চলে আসছি। 3টা ঘটনার মধ্যে একটা আগেই উল্লেখ করেছি যে সমাজটা সাম্প্রদায়িকতার ধারাটা বেড়ে গেছে। আরেকটা ঘটনা ঘটে গেছে দলীয় বিভাজন। দেখবেন যে সমাজ, আমরা স্থানীয় যে সমাজটা বুঝি, দলীয় বিভাজন হয়ে গেছে। এমনকি পরস্পরের কি বলবো যে আত্মীয়তা, যাওয়া আসা, এই সমস্ত জায়গায় আগের মতো কিন্তু নাই। এমনকি অনেক জায়গায় শুনি জানা যায়ও যাবে কিনা সেই চিন্তাও করে। অর্থাৎ এইরকম একটা বিভক্তিটা ঘটে গেছে। আরেকটা বড় ঘটনা ঘটে গেছে কি জানেন, যেটা আমাদের সমাজের একটা বড় এই শক্তি ছিল। সেটা কি, একটা এলাকা, একটা ঘাটে, সেখানে এলাকার হেডমাস্টার বা বিশিষ্ট কোনো একজন থাকতেন।
একটু কিছু হলে তিনি আসতেন, সবাইকে ডাক দিতেন। কিন্তু ভয়ের সংস্কৃতি এমন জায়গায় চলে গেছে, আপনি একজন এই রকমের মানে এলাকার গণ্যমান্য মানুষ, তিনি যদি এলাকায় বসে চা খেতে আসেন, কেউ যে যদি বলে যে ভাই খবর কি, বা স্যার খবর কি, এই ঘটনা কি, উনি আশপাশে তাকান, চিন্তা করেন আমি এটা কি বলবো আর এর অভিজ্ঞতা আমার উপরে কি আসবে, এদিক ওদিক তাকায় বলেন বাবারে যাই, পরে তোমাদের সাথে দেখা, উনি বাড়ি চলে যান। তাহলে আমরা এই যে সমাজের যে গাঁথুনি কাঠামোটা, আমি বলছি যে রাজনীতির ক্ষমতার খেলা, এইটাকে আমরা নষ্ট করে দিয়েছি। সুতরাং এই ক্ষেত্রে যদি বলেন আমরাও যতটুকু রুখে দাঁড়ানোর কথা, আমরাও তো সেই জায়গাটায় ওই মানুষগুলোকে আমাদের সাথে একমত হয়, বলে যে যা বলছেন ঠিক আছে, কিন্তু আবার সাহসটা পায় না। অর্থাৎ এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা চলে এসেছি। সুতরাং এই জায়গাটাকে আমি মনে করি যে তারপরও ওই যে উপলব্ধি যেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে পজিটিভ উপলব্ধি আছে। যেন এত সবের পরে আমি দেখলাম যে 13 তারিখের ঘটনার পর কুমিল্লার, এটা কে না জানে, আমরা জানি যে কোন ধরনের উত্তেজনা হতে পারে। দেখেন সরকার ফেল করলো, এটা দায়িত্ব পালন করতে পারলো না। পরের দিন ছিল একদিকে জুমাবার আর একদিকে বিসর্জন। আমরা আমাদের মতো করে সাধ্য যতটুকু ক্ষমতা চেষ্টা করেছি। কিছু আমি দেখলাম যে কিছু ধর্মীয় আলেমরা অনেক জায়গায় ওনারাও চেষ্টা করেছেন, যতটুকু আমরা ইউটিউবে দেখলাম, দু একটা মসজিদের খবর জানি নিজেরাও, ওনারা চেষ্টা করেছেন, পজিটিভ কথা বলেছেন। কিন্তু ওই যে বললাম আগের গাঁথনিটা এমন হয়ে গেছে, ওনাদের ওই কথায় কাজ হয়নি, বরঞ্চ অপশক্তির কথা উস্কানি সেটা হয়ে গেছে। এইখানে দেখবেন নানা দল, সরকারি দল থেকে দলের নাম আসছে, আজকে কে দল করলো ওইটা ব্যাপার না, তার মনোজগৎ সবটাই এই ধরনের একটা সাম্প্রদায়িক আচ্ছন্ন জায়গাটা চলে আসছে, যার জন্যেই আমরাও আগের মতো এই জায়গাটা পারছি না, কিন্তু আমাদের পারতে হবেই। স্বদেশ ত্যাগ, যে আপনি যেটা বলছিলেন, আসলে মনোজগতে যে পরিবর্তনটা, এটা তো একদিনে হয় না, ধীরে ধীরে হয়ে গেছে। কিন্তু তারপরও ধরুন, যেহেতু আমরা একটা শাসন ব্যবস্থার মধ্যে থাকি, যখনই কোনো একটা অপরাধ সংঘটিত হয়, তখন তো একটা প্রশাসন থাকে, ওখানে স্থানীয় নেতৃবৃন্দ থাকে, মানে সামাজিক কাঠামো তো আছেই। কিন্তু প্রশাসন, বারবার বলা হচ্ছে প্রশাসনও এখানে তেমন ভূমিকা রাখতে পারেনি। কেউ বলছে যে এখানে নীরবতা পালন করেছে বা তৎপর হয়নি ঘটনার সময়, আগে পরে সব সময়। তার মানে কি প্রশাসনের মধ্যে আর কি মনোজগতের মানে একটু প্রবলেম হয়ে গেল? পুরো সমাজেই মনোজগতের পরিবর্তনটা ঘটে গেছে। আমি প্রথমে একটা বিষয় পরিষ্কার করে ফেলতে চাই, সেটা হলো হিংসা, বিদ্বেষ, সহিংসতা এগুলোই সমাজে নতুন কিছু নয়। আমরা অতীতকাল থেকে এটা লালন করেছি। কিন্তু আমাদের ভিতরে একটা সমাজ আমরা নির্মাণ করেছিলাম যেখানে স্পৃহাটা ছিল যে আমরা ভালো কিছু করব, আমরা অসাম্প্রদায়িক থাকব, কোনো অঘটন ঘটলে আমরা সেখানে নিবারণ করব। দুঃখজনক হলো এই স্পৃহাটাই চলে গেছে আমাদের ভিতর থেকে, ভালো থাকার, ভালো কিছু করার স্পৃহাটা চলে গেছে। এই সমস্ত দাঙ্গাবাজ, এদেরকে নিবৃত্ত করার স্পৃহাটা আমাদের ভিতর থেকে চলে গেছে। প্রশাসনের যে কথাটা আপনি বললেন, ধরেন কুমিল্লাতে ইকবাল নামের ছেলেটি কোরআন রেখেছে, তারপরে সেখানে পুলিশের সামনেই তো লাইভ হয়েছে, পুলিশ তো কোনো ফেসবুকে লাইভ হয়েছে, পুলিশ তো কোনো ব্যবস্থা নেয়নি। তিনি তো নির্বিকার ছিলেন ওসি সাহেব, এবং তিনি একটা কোরআনটা হাতের মধ্যে নিয়ে রেখেছেন। মনোজগতের মধ্যে এমনভাবে ধর্ম ঢুকে গেছে যেটা প্রকৃত ধর্ম কিনা সে নিয়ে সন্দেহ আছে। প্রকৃত ধার্মিক তো এটা করার কথা না, তার একটা অন্য আধ্যাত্মিক জগৎ আছে। তিনি খোদার সন্তুষ্টির জন্য অনেক কিছু করেন, যেটা হিন্দু, যিনি প্রকৃত হিন্দু তিনি সংঘাতের মধ্যে যাবেন না, প্রকৃত খ্রিস্টান সংঘাতের মধ্যে যাবেন না। কিন্তু ধর্ম ব্যবসায়ী, লোক দেখানো ধর্মকে কেন্দ্র করে যে কোনো জায়গায় ফায়দা লোটার এই সংস্কৃতিটা করে আমরা গ্রহণ করেছি অনেক বেশি। আমাদের ভালো কাজের স্পৃহাটা চলে গেছে বেশ অনেক আগেই। এখন প্রিন্স ভাই যেটা বলেন, হ্যাঁ সমাজে অনেক মুরব্বী আছেন, সমাজে অনেক কিছু মানুষের ফেস ভ্যালু থাকে এলাকায়, তার কথা মানুষ শোনে। এখন ফেস ভ্যালুওয়ালা মানুষগুলোও কিন্তু হারিয়ে যাচ্ছে, তারা নিজেরা নিরাপদ বোধ করছে না, এবং এমনভাবে সমাজ কাঠামোটা তৈরি হয়েছে যে তাদের কথার গুরুত্বও হারিয়ে গেছে। আর বিষয়টা তো শুধুমাত্র পুলিশি পদক্ষেপ না, প্রশাসনিক পদক্ষেপ না, এটার জন্য যে রাজনৈতিক চর্চা দরকার, রাজনৈতিক চর্চাটা যদি সঠিক থাকে তাহলে সামাজিক চর্চাটা সঠিক হবে। আমাদের এখানে রাজনৈতিক চর্চা বলে কিছু নাই, আমাদের এখানে যা আছে ক্ষমতার চর্চা আছে। যিনি ক্ষমতায় আছেন তিনি ক্ষমতার চর্চা করছেন, যিনি ক্ষমতার বাইরে আছেন তিনি ক্ষমতায় যাওয়ার চর্চা করছেন। রাজনীতি বলতে যেটা বোঝে, যেন আওয়ামী লীগের কথাই যদি ধরেন, আওয়ামী লীগের তো একটি আদর্শ আছে, তার উদ্দেশ্য বিধেয় সব কিছু আছে, সেই চর্চাটা কিন্তু আপনি দেখতে পাবেন না। দেখতে পাবেন না বলে কিন্তু পীরগঞ্জে সৈকত নামের ছেলেটি, ছাত্রলীগ করা ছেলে, সে আগুন দিতে যায়। ওই নাসিরনগরে যারা রসরাজের বাড়িতে আগুন দিতে গিয়েছিল তাদের 3 জন আওয়ামী লীগের নমিনেশন পেয়ে যায়, যদিও পরে বাতিল করা হয়েছে। এগুলো হলো পুরাটাই হলো, এটা আপনি হয়তো স্পট ধরে ধরে এরকম দেখাতে পারবেন,
এর কারণ হলো আমরা রাজনৈতিক চর্চাটা হারিয়ে ফেলেছি। রাজনৈতিক চর্চা হারিয়ে ফেলার কারণে যেটা হয়েছে যে আমাদের পাঠ্যপুস্তক ওদের কথায় বদলে যায়। আমরা তাদেরকে গুরু মনে করছি অথবা তাদেরকে শ্রেয় মনে করছি, অথবা আপোষ করতে করতে এমন একটা জায়গায় চলে গেছি যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা আমরা আর বিচার করতে পারছি না। বরং দেখা যায় এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ওরার খেলায় সবসময় ওরা বারবার বঞ্চিত হচ্ছে। এবং এটা আমি দিন শেষে আমি বারবারই বলবো, সঠিক রাজনৈতিক চর্চা না থাকলে কিন্তু সামনের দিনগুলোতে আরও ভয়ঙ্কর অবস্থা আসবে। কি জন্য? আমাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি। সংসদ একটা প্রতিষ্ঠান, আজকে সংসদে সেইভাবে কোনো প্রতিনিধিত্ব নাই জনগণের। নির্বাচন হচ্ছে একতরফা, লোকজন এটার জন্য যে শুধু শাসক দল দায়ী তা না, বিরোধী পক্ষকে আপনি দায়ী করতে পারবেন, অ্যানালিসিস করবেন, কিন্তু বাস্তবতা হলো এন্ড অফ দ্য ডে পার্লামেন্ট ইজ নট ফাংশনিং প্রপারলি। হ্যাঁ, ওখানে অনেক কথা আলোচনা হয়, আইন প্রণয়ন হয়, কিন্তু জনগণের কণ্ঠস্বর হিসেবে পার্লামেন্ট তো আর সেখানে নেই। আমাদের নির্বাচন কমিশন একটি প্রতিষ্ঠান, তার ফাংশনিং নিয়ে প্রবলেম আছে। আমাদের জুডিশিয়ারি, আমাদের ব্যুরোক্রেসি, আমাদের শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান যখন আমরা অকার্যকর করে ফেলি, তখন আপনি শুধু পুলিশ আর প্রশাসন দিয়ে আপনি কিন্তু এগুলা জিনিস, এটা শুধু একটা আইন শৃঙ্খলা জনিত সমস্যা না, কিন্তু এখানে দুটি ঘটনা ঘটেছে। একটা হলো এখানে সাম্প্রদায়িক হামলা হয়েছে, আরেকটা হলো অনেকগুলো ফৌজদারি অপরাধ ঘটেছে। এই পর্যন্ত একটি মামলারও যেহেতু কোনো বিচার হয়নি, ফৌজদারি তদন্ত হয়নি, শেষ হয়নি, ফলে দেখবেন এটা এক ধরনের ইমিউনিটি অনুভব করছে। যারা করছে তারা মনে করছে তাদের কিছু হবে না। এই যে তারা ভাবছে তাদের কিছু হবে না, এই ভাবনাটা রাজনীতি তাদের ভিতরে জাগিয়েছে। রাজনীতি যদি ঠিক থাকতো তাহলে কিন্তু আজকে সব ঠিক থাকতো। এখন রহিম হোসেন প্রিন্স সব কিছু দেখা, তাহলে সব কিছু তো রাজনীতি, কিন্তু রাজনীতি তো মানে একটা দেশ চলতে হলে রাষ্ট্রযন্ত্রের রাজনীতি তো লাগবেই, কিন্তু রাজনীতি কোনটা প্রকৃত রাজনীতি, কোনটা প্রকৃত রাজনৈতিক চর্চা, এখনকার জেনারেশন কি সেটা আদৌ তাহলে জানে বলে মনে হয়? না, সেটা ধরেন কেউ জানে কেউ জানে না, তার মানে যারা রাজনীতি করি আমরা তাকে জানাতে ব্যর্থ হয়েছি, না জানলে সেইটাই। এখন দেখেন সংকটগুলো কি, আমি রেজা ভাইয়ের ধারাবাহিকতায় যদি বলি, মুক্তিযুদ্ধ তো আমরা দীর্ঘ, আমি ব্রিটিশ আমলের বাদ দিলাম না হয় সংগ্রাম, 24 বছরের যে সংগ্রাম, তার মধ্যে তো একটা অসাম্প্রদায়িকতার সংগ্রাম ছিল। ওইখানে কিন্তু মনে রাখা দরকার, একটা গণতন্ত্রের সংগ্রাম ছিল, অসাম্প্রদায়িক ছিল, মানুষের নিজেদের কি বলবো বৈষম্য বিরোধী নিজেদের অধিকার আদায়ের ছিল। এই সমন্বিতভাবেই আমরা আসছিলাম মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশে। তাহলে ওইটা একটা ঐক্যমত্য ছিল। আচ্ছা, ওই ঐক্যমত্য আমরা রাখতে পারলাম না, ফেল করলাম। কিন্তু আরেকটা মনে করিয়ে দিই, এই যে রাজনীতির কথাটা যেহেতু আসলো, 90-এ এরশাদ বিরোধী আন্দোলনে যেখানে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি সবাই সংগ্রাম করে আমরা যে চুক্তি করেছিলাম 3 দফা, এবং 9 দফা যে আচরণবিধি ছিল তার কিন্তু 3 নম্বর দফায় ছিল যে আমরা কেউ এই মানে ধর্মকে রাজনীতির সাথে ব্যবহার করব না, কেউ যদি করে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। তাহলে দেখুন উপলব্ধি ছিল, কিন্তু চলে আসলো কোথায়? চলে আসলো আমরা ওই রাজনীতিতে নীতিটাকে বিসর্জন দিয়ে রাজ ক্ষমতাটাকেই প্রধান করলাম। সুতরাং ক্ষমতায় থাকা, ক্ষমতায় যাওয়ার জন্যই আমরা এই সেন্টিমেন্টটাকে ব্যবহারের কাজ করলাম। তো এবার আসি, তাহলে রাজনীতি যদি ওই ধারাবাহিকতা থাকে, একই ধারাবাহিকতায় আপনি আগে যে প্রশ্নটা রেজা ভাই করলেন যে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, আপনি যদি পুরো সোসাইটির ধারা এরকমের হয়, যে প্রশাসন, যে সংগঠন দিয়ে আপনি করবেন, তারাই যদি এটা মনে করে, যদি আমি ভুল না করি, রামুর ঘটনার পরে আমরা এরকম পত্রপত্রিকায় পড়েছিলাম যে জনৈক ইউনিফর্মধারী বলছে আমার যদি ইউনিফর্ম পরা না থাকতো আমি নিজেও ঢিলটা ছুটতাম। তাহলে মানসিকতা কোথায় চলে গেছে? তাহলে প্রশাসন আপনি খালি বললে তো হবে না, খালি ক্ষমতা দিলে বা খাওয়াও আপনি নানাভাবে তাদেরকে দিলেন, বেতন বাড়ালেন, কথার কথা ঘুষের সুবিধা করলেন, তাদের নামে প্রতিষ্ঠান করে দিলেন, তা তো হবে না। এই মানবিক বোধ জাগ্রতর কাজ করতে হবে রাজনীতির। কিন্তু রাজনীতির উপরের তলায় যদি ক্ষমতার মোহে এটাকে ব্যবহার করে, সে তো করতে পারবে না। তাহলে এই সংকটটাই কিন্তু আমি নতুন প্রজন্মকে যথাযথভাবে পথ দেখাতে পারছি না। কিন্তু আমি নতুন প্রজন্মকে পথ দেখাতে আমরা না পারলেও আমার বিশ্বাস যে কেউ কেউ হয়তো তারা ওই ধরনের সোকল্ড পপুলিস্টিক পজিশনের কাছে যে একটা হইচয়ের মধ্যে ঢুকতেছে, কিন্তু তাদের একটা অনেক পজিটিভ উপলব্ধি আছে। আমরা নিকট অতীত বেশ কিছু আন্দোলন সংগ্রাম দেখেছি, কিন্তু দেশে একটা অগণতান্ত্রিক এবং তাদেরকে অ্যাকোমোডেট না করার পরিবেশের কারণে অনেক সময় আমরা সামনে আনতে পারছি না। আপনি দেখুন, এই যে আলাপ আলোচনাগুলো করবো, আমাদের কি কোনো পলিটিক্যাল বাতাবরণ আছে? আমরা একটা সভা সমাবেশ করার মধ্যে দিয়ে কিন্তু কন্ট্যাক্ট হয়। এই যে টক শো, তাতে কিন্তু ওই রকম কন্ট্যাক্ট হয় না। হয় যদি আপনি একটা সভা সমাবেশ করি, কথাবার্তা হয়, মানুষের কাছে যাওয়া যায়, নিয়মিত ভোট হলে নানাভাবে কথাবার্তা বলা যায়, সবাই বলতে পারে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটাই হচ্ছে আপনার
কি বলবো, একটা অন্ধকারের জায়গায় ওই অন্ধকারের শক্তির অনুকূলে আমাদের এখন ওই ধরনের কালচার অনুষ্ঠান নাই। আজকে তারা নিশ্চয়ই ধর্মীয় প্রচার অবশ্যই করতে পারে, কিন্তু ধর্মীয় প্রচারের নামে ধর্মীয় বিদ্বেষ করার তো কোনো যুক্তি তাদের নাই। আমরা দেখছি ক্ষমতাসীন দলের নেতারা এক একটা এই ধরনের অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে বক্তৃতা করে চলে যায়, আর সারা রাতভর ওইখানে দেখা যায় ধর্মবিদ্বেষ, এমনকি সরকারের বিদ্বেষ, এই সমস্ত এমপি বিদ্বেষ হয়। কিন্তু হ্যাঁ, ঠিকই বলেছেন। তাইলে আপনি কোথায় হলেন? আপনি চিন্তা করলেন হ্যাঁ একটা তো করলাম, আমি তো অতিথি ছিলাম। তাহলে আসলে সমাজটাকে কিন্তু আপনি অন্ধকারের ধারায় নিয়ে যাচ্ছেন। কিন্তু আমি মনে করি যে এখনও এটা সবার উপলব্ধি করতে হবে। নিশ্চয়ই আমরাও যারা অভিযুক্ত, এই যে এইখানকার ঘটনায় তো দেখা যায়, দেখেন যে যারা কথা হলো, ঘটনা দেখা যাচ্ছে যে হয়তো দলে নাম লেখানো হচ্ছে, এখন তো সব নাকি ক্ষমতাসীন দলের লোক, কিন্তু তাকে তো ওই দল ওই রাজনীতি থেকে উইন ওভার করছে না। ওই রাজনীতিই তো নাই, কারণ রাজনীতিটা তখন কাগজে কলমে লেখা হয়তো আছে, কিন্তু বাস্তবে আছে ক্ষমতা রক্ষার জন্য ওই কাজ। সুতরাং এর থেকে উঠে আসতে হলে আমি দেখি যে রাজনীতির যারা নীতি বিসর্জন দেয় নাই, ওইরকম নীতিনিষ্ঠ শক্তিকে আরও বড় করে সামনে আসতে হবে, আর একটু মানুষকে সাহস করে আসতে হবে। সাহস করে না আসলে আমরা খালি হাউতাস করব, আসলে বাস্তবে খুব একটা ভালো কিছু করতে পারবো না। যে যে আমি এই পত্রপত্রিকা পড়ছিলাম, সে দেখলাম যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত যেটা বলেছেন, আপনারা যে কথাগুলো বলছেন, উনি হয়তো ক্ষোভ বা হতাশা থেকে যেটা বলেছেন, রাজনীতি ও রাজনীতিকদের প্রতি তার আস্থা নেই সেটা বলেছেন, এবং তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন। এবং আমরা কি দেখছি এই ঘটনার পরপর আমরা দেখছি যে দেশের দুটো বড় রাজনৈতিক দল দোষারোপের রাজনীতি করছে, পরস্পরকে প্রত্যেক দিন আমরা দেখি পরস্পরকে দোষারোপ করে, একজন দোষ করে আরেকটা আলংকারিক ভাষা দিয়ে কিভাবে দোষারোপ করা যায় সেটা আছে। একটা হচ্ছে ক্ষমতার খেলা এবং ক্ষমতার শুধু হিসাব নিকাশ, কিন্তু এই ঘটনা যে কত ক্ষত তৈরি করছে সেদিকে তো কোনো নজর দেখছি না। তাহলে আপনারা বলছেন যে রাজনীতি, কিন্তু রাজনীতি যারা চালায়, দেশ চালাচ্ছে, তারা তো ভ্রুক্ষেপ করছে না। তাহলে আমরা তাদের রাজনৈতিক দলগুলোর রাজনীতি তো আজকে এই দশাটা তৈরি করেছে। এই যে পরস্পর দোষারোপ, এটার কারণে কিন্তু প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যাচ্ছে, এবং তারা এমনভাবে একে অন্যকে দায়ী করছে, তাহলে তো তদন্তের প্রয়োজন নেই। একজন তো জানি আরেকজন করেছে, সুতরাং এদেরকেই তো তাহলে ধরা দরকার, যে তুমি যখন জানোই জম্মুকে করেছে, তাহলে তাকেই আসলে বিচারের আওতায় নেওয়া উচিত। শ্রদ্ধেয় রানা দাশগুপ্ত যে কথা বলেছেন, আমরাও তো সেই কথাটাই বলছি, যে রাজনীতিবিদরা তাদের কাছে যে প্রত্যাশার জায়গা ছিল, তারা সেটা পূরণ করতে পারেনি, বরং তারা নেতিবাচক অনেক কাজগুলো করছেন। এখন রানা দাশগুপ্ত একটি সংগঠনের প্রধান, এখানে কিন্তু ওনাদেরও ভাবতে হবে কোন রাজনীতি ওনারা করছেন, সেটাও কিন্তু একটা চিন্তা করার ব্যাপার আছে। আমি যে কথা বলছি, আমি কোন রাজনীতি করছি, প্রিন্স ভাই কোন রাজনীতি করছেন, এটা আমি অনেকদিন আগে একটা লেখা লিখেছিলাম। আমাদের সমাজে যারা দল করে, তারা আসলে কোন রাজনীতি করে? তারা দল করে, রাজনীতি করে। সমস্যাটা হয়েছে ওই জায়গাটায়, সে তো রাজনীতি করছে না। সে রাজনীতিটাকে, যেটা উনি বললেন যে নীতিটা বাদ দিয়ে শুধুমাত্র রাজস্ব আদায়ের দিকে, রাজনীতির রাজস্ব, সেটা ক্ষমতা, টাকা পয়সা। এবং দেখেন, এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময় যখন বিদেশি অতিথিরা ছিল, ব্রাহ্মণবাড়িয়াতে কি ঘটেছে? আওয়ামী লীগকে খুঁজে পাওয়া গেছে? সেখানে খুঁজে পাওয়া যায়নি তো, হেফাজতের তাণ্ডবের সময়। কিন্তু এখন আপনি দেখেন বিরাট বিরাট মিছিল হচ্ছে, নিজেদের মধ্যে মারামারি লাগিয়ে দেখবেন যে উদ্যমের অভাব নাই তাদের, কিন্তু সাংঘাতিকভাবে বিবাদ, সংঘর্ষ, সহিংসতা নিজেদের মধ্যে এগুলো করতে পারছে। এই জায়গাটায় আমাদের মানে ঘরে ঘরে আওয়ামী লীগ, যখন যে দল ক্ষমতায় থাকে, আওয়ামী লীগ অনেকদিন ধরে ক্ষমতায় আছে, 12 বছর টানা ক্ষমতায় আছে, এবং পীরগঞ্জ বলেন, কুমিল্লা বলেন, নোয়াখালী বলেন, কয়েকটা কমন কথা বলা হচ্ছে, যারা হামলা করেছে তাদের বয়স ছিল 18 থেকে 25, তাই তো? এই বয়সের ছেলেরা হামলা করেছে। এখন যার বয়স 18, 12 বছর আগে তার বয়স ছিল 6, এখন যার বয়স 25, 12 বছর আগে তার বয়স ছিল 23, 13। তাহলে এই সময়টাতে যারা ক্ষমতায় থাকলো, তারা তাদের আদর্শে দ্বারা এদেরকে অনুপ্রাণিত করতে পারলো না, বরং দেখা যাচ্ছে যারা বাংলাদেশ বিরোধী, যারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, অসাম্প্রদায়িক বাংলাদেশ যারা চায় না, তাদের চেতনায় এরা বেশি উদ্বুদ্ধ হয়েছে। সুতরাং এখানে এই যে আপনার প্রশ্নটা, এই রাজনীতিবিদরা যখন ব্যর্থ হয়, তাহলে করণীয়টা কি? রাজনীতিবিদদেরই চিন্তা ভাবনা করতে হবে, তারা কি এরকম দোষারোপের খেলা খেলবেন, নাকি মানুষকে নিয়ে নতুন রাজনীতির পথ দেখাবেন? একটা চেনা ছকের মধ্যে আমরা আছি, কিন্তু যে এটা একটা কিছু ঘটবে, হামলা হবে, তারপর আমরা এই বলবো, খুবই চেনা ছক, কিন্তু এই ছকের বাইরে একটু কিন্তু যেতে হবে। এই যাওয়াটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে।
আজকে হয়তো আমি আপনি আক্রান্ত হচ্ছি, হিন্দু আক্রান্ত হচ্ছে, দুর্বল আক্রান্ত হচ্ছে, কিন্তু একটা সময় কিন্তু যারা এখন স্বর্গে বাস করছেন বলে মনে করছেন তারাও নিরাপদ থাকবেন না, সমাজটা যদি এই জায়গায় যেতে থাকে। এর আগে যে আলোচনাটা করছিলাম সামাজিক বুননের যে বিষয়টা, যেমন আপনারা ধরেন যেসব স্থানে হামলা হয়েছে আপনার রাজনৈতিক দলের পক্ষ থেকে গিয়েছেন, বা হয়তো যারা মানবাধিকার কর্মী তারা হয়তো গিয়েছেন দু এক জায়গায়। এখন এই যে গণ অনশন, সেখানে অনেকে যে সংহতি প্রকাশ করেছে, কিন্তু আগের দিনে যেটা হতো যে এই ধরনের সামাজিক যখন কোনো দুর্বলের উপর যখন আঘাত আসতো, তখন কিন্তু সবল যারা বা সংখ্যা গুরু যারা, তারা কিন্তু যে পাশে দাঁড়াতো, প্রতিবাদ করতো। আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু একজন মা যখন বাচ্চা নিয়ে যাচ্ছে, হয়তো বলেছে সে ধানে মাঠের মধ্যে থাকলো, কিন্তু তার হয়তো বন্ধুর কাছে সে যেতে সাহস করলো না। সমাজটা এই পর্যায়ে চলে গিয়েছে, চেনা মানুষ অচেনা যে হয়ে যাওয়ার যে বিষয়টা, এইটাই আমরা, আপনি যদিও বলেছেন যে রাজনীতি, শুধু কি রাজনীতি, মানে এটা মানে এই পরিবর্তনটা কেন হচ্ছে? দেখুন, আমি একেবারে প্র্যাকটিক্যাল সহজ কথা বলি, তার আগে একটা কথা বলে নিই। এখানে রাজনীতির কথা আসছে, ঠিকই তো। রাজনীতি বলতে আমাদের দেশের প্রধান শরীর রাজনীতি দলগুলো তো ফেল করতেছে, এবং তারা যে ধাঁচে গেছে তাদের কাছ থেকে এখন মেলা আকাঙ্ক্ষা করেও লাভ নেই। তাইলে এর বাইরে হ্যাঁ, আমাদেরও যতটুকু করা হয়তো আমাদের শক্তির কারণে, শক্তি সমর্থন করে উঠছো না কেন অন্য আলোচনা, পারছি না। তাহলে আপনি ওই রাজনৈতিক শক্তিকে রেখে কিন্তু ভালো রাজনীতি আশা করতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত নীতিনিষ্ঠ রাজনীতি আরও বড় না হচ্ছে, ততক্ষণ আপনি এই রাজনৈতিক শক্তি দিয়ে মেলা আশা করতে পারবেন না। এখন আপনি যে কথা বললেন, দেখেন আমি ছোট ছোট করে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। কুমিল্লায় যখন ঘটনা ঘটল, আমরা কিন্তু আমাদের কমরেডরা, আমাদের দলীয়, তারা যতটুকু পারে প্রথম দিকে চেষ্টা করেছে। কিন্তু সমস্যা হয়েছে কি, আমাদের যে ক্ষমতা, অন্যদের মতো ক্ষমতাসীন দীর্ঘদিন ধরে রাজনৈতিক আবরণে জানেন কি হয়েছে, ওই দিকে আমি যাচ্ছি না। তা সেইটা একটা ছোট, তারপরে আগের মতো তো নাই। সে আলোচনা কিন্তু আমরা দুইজনই করেছি যে ঠিক আছে, এইরকম একটা পর্যায়ে ডাক দিলে কথার কথা যে অন্যান্য বামপন্থী শক্তি, গণতান্ত্রিক শক্তি, আওয়ামী লীগের মধ্যে ভালো শক্তি, বিএনপির মধ্যে ভালো শক্তি, ধার্মিকরা এক হয়ে নামবে। ওই ভয়ে জ্বালা মানুষ ওই জায়গাটা নাই। সুতরাং আমরা কিন্তু পরের দিন পারিনি। হ্যাঁ ঠিকই, তারপরের দিন আমরা ওইখানে একটা প্রতিবাদ করেছি, ওই মানুষের কাছে গেছি, এর বেশি পারিনি। আমি প্রসঙ্গ বলি পীরগঞ্জ। হ্যাঁ, পীরগঞ্জ আমাদের পার্টি তুলনামূলকভাবে অন্য জায়গার তুলনায় একটা শক্তিশালী পার্টি। আমি নিজেই ওই অঞ্চলে আগেও গিয়েছি। আমি যখন আমাদের বন্ধুদের সাথে জিজ্ঞেস করলাম যে এইরকম একটা ঘটনা আপনারা তো গিয়েছিলেন জানি, কিন্তু ঘটনা কি, তো বললো যে ওইখানে পুলিশ প্রশাসনের আরও যে মুভ করার কথা তারা করে নাই, স্থানীয় ক্ষমতাসীন দল তাদের এমন আবহাওয়া এবং মানুষের চারিপাশে এমন হাজার হাজার মানুষ চলে গেছে, আমরা এই গুটি কয়েক মানুষের ভয়ে যেটা কাজ করছে না, আমরা বিভিন্ন জায়গায় ফোন করে এটা পারলাম না, কিন্তু আমরা যতটুকু ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর মতো ক্ষমতা আমাদের গড়ে ওঠে নাই। তার মানে আজকে আপনি এই ধরনের একটা ঘটনা, আপনি ঠিকই বলেছেন, এই ধরনের বড় রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকে তারা যে ভূমিকা পালন করতে পারে, তার বাইরে একটা শক্তি পারে অন্যদেরকে একত্রিত করে কাজ করতে, যে জায়গাটা আমি দেখছি এখনই ফেল করতেছে। সেটা আগেই বলেছি কেন ফেল করছে। আরেকটা ঘটনা আপনি খেয়াল করেন, সম্ভবত স্টেকরেজা ভাইও বলেছেন, এই আলোচনাই বলেছেন, একটা ঘটনার পরে কি দেখছে সে, নাসিরনগর, রামু বলেন, আপনি সাল্লা বলেন, অভয়নগর বলেন, কোনো ঘটনার বিচার দৃষ্টান্তমূলক হচ্ছে না, বরঞ্চ ক্ষমতা রাজনীতিতে তারা একসময় এসে ক্ষমতাসীনদের সাথে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। তা মানুষ যখন এটা দেখে তখন চিন্তাও ওইরকমই হবে, আমার আর যে লাভ কি, মানে পুরো পরিবেশটাই আপনার নাই। যেটাকে আমি বলছি একটা দুঃশাসনের পরিবেশ, যেটা একটা গণতন্ত্রহীন পরিবেশ, যেটা একটা ভয়ের সংস্কৃতির পরিবেশ। সুতরাং এইরকম একটা পরিবেশে যে পুরো একটা জনগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে, সেটা আশা করাটা কিন্তু একটা যায় না। যেমন আমি প্রসঙ্গক্রমে বলি, এইখানে ধরেন আমাদের রানা দাশগুপ্ত এবং অন্যরা যা বলেছেন, এ তো দ্বিমত করার কোনো কারণ নেই। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি দায়িত্ব নিয়ে এখানে অনিয়ারেই বলতে চাই, ওনারা আজকে যে প্রোগ্রাম করেন ওইখানে দাঁড়িয়ে শুধু সংগতি জানাতে তো আমারও এখন নিজেরই একটু লজ্জাই করে, যে এইটা তো আমাদের কাজ না। আমাদের কাজ ছিল আরও রুখে দাঁড়ানোটা, পারছি না। কিন্তু আজকে বুঝতে হবে এই পারছি না আমাদের এই যে একটা অগণতান্ত্রিক পরিবেশ, মুক্তিযুদ্ধের ধারা থেকে যে বিচ্যুত হওয়ার পরিবেশ, সেইখান থেকে পুরো রাজনীতি সমাজকে আমরা তুলে আনতে পারছি না এই কারণে। সুতরাং আমাদের একদিকেই সাম্প্রদায়িক যে শক্তি তাদেরকে প্রতিরোধ করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আরেকদিকে এই যে গণতন্ত্রহীন পরিবেশ, ভয়ের যে পরিবেশ, তার বাইরে একটা গণতান্ত্রিক ভীতিমুক্ত পরিবেশ, জনগণের কাছ থেকে মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য একটা বিকল্প রাজনৈতিক শক্তি সমাবেশ গড়ে তোলার কাজ করতে হবে। সেই কাজটা যদি করতে পারা যায়, তাহলে বোধ হয় ওই যে কথা বলছি, আগেও একটা সংকট হলে যেভাবে জনগণকে নিয়ে রুখে দাঁড়াতে পারতাম, আমরা সেটা রুখে দাঁড়াতে পারবো। যেটাকে আদৌ বাংলাদেশে সম্ভব যে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে ওঠা। আপনি যদিও বলেছেন যে
এখন যারা মনে হচ্ছে যে স্বর্গে আছে সবসময় যে স্বর্গে থাকতে পারবে এরকম তো নয়। কারণ হলো আমি যে প্রসঙ্গগুলো এই জন্যই বলছি যে আদৌ সম্ভব কিনা। আপনার যারা সাম্প্রদায়িক শক্তির কথা আমরা বলে আসতেছি এতদিন ধরে, একসময় একটি দলকে দেখেছি তাদেরকে প্রশ্রয় দিতে, আশ্রয় প্রশ্রয় দিতে, আবার দেখলাম স্বাধীনতার শক্তির সপক্ষের কথা বলে যে যারা ক্ষমতায় আছে তারাও তো সেই একই কাজ করলো। তাহলে দেশের সবচেয়ে বড় দুটো রাজনৈতিক দল যদি এই শক্তিদেরকে লালন পালন করে, এর বাইরে কোন শক্তি আছে যারা বিকল্প শক্তি তৈরি করবে? আমাদের ৭২-এর যে সংবিধান, সেখানে অন্যতম একটি মূলনীতি ছিল কিন্তু ধর্মনিরপেক্ষতা। দুঃখের সাথে বলতে হয় এই ধর্মনিরপেক্ষতার প্রকৃত চর্চা কোনো রাজনৈতিক দলই করেনি, করার চেষ্টাও করেনি এবং করার ইচ্ছাটাও তাদের ভিতরে নেই। এখন আরও বেশি দূরীভূত হয়ে গেছে, কারণ প্রতিনিয়ত তাদের প্রচেষ্টা হলো যে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় অথবা ক্ষমতায় যাওয়া যায়। বড় দুই রাজনৈতিক দল সম্পর্কে এটা বলা হচ্ছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, এবং বঙ্গবন্ধুর যে রাজনীতিটা আমরা দেখি আজীবন, তিনি বড় জায়গায় রাজনীতি করেছেন, বড় করে ভাবতে শিখেছেন। ৪৬-এর দাঙ্গার কথাই শুনি, বঙ্গবন্ধু নিজে দাঙ্গাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, মানুষকে সাহায্যের জন্য ছুটে গেছেন। আজকে তো সেরকম কাউকে দেখতে পাই না। পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা ক্ষমতা কাঠামোর আমি বলবো যে রাজনৈতিক আমলাতন্ত্র ঢুকে গেছে। কিন্তু এখানে রাজনীতিবিদদের শেখ মুজিবকে কিন্তু গ্রামের লোক এসে মুজিব ভাই বলতে পারতো। সেই জায়গাগুলো কিন্তু দেখেন ধীরে ধীরে একটা সার কালচার, একটা সামন্ত কালচার এবং একটা আধা সামন্ততান্ত্রিক সমাজ থেকে যেন আমরা একটা পূর্ণ সামন্ততান্ত্রিক নগর সমাজের দিকে ধাবিত হচ্ছে। এবং এই রাজনীতি কালচারটা প্রশাসনের ভেতরে যেটা, সেটার মধ্যে কিন্তু সামন্ততন্ত্র বাসা বেঁধেছে। প্রিন্স ভাই যে বিকল্প রাজনীতির কথা বলেছেন, এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে অকল্পনীয় একটা বিষয়, খুব অলিক একটা বিষয়, কিন্তু মানুষের জাগরণে দেখা যায় এটা কিন্তু সম্ভব হয়। কারা সম্ভব করে? যারা রাজনীতি করে তারাই সম্ভব করে এটা। রাজনীতি আমার আপনার কাজ না। আমরা তো সমাজকে পর্যবেক্ষণ করি গণমাধ্যম কর্মী হিসেবে, শিক্ষকরা শিক্ষকতা করবেন, আইনজীবীরা। এখন আমরা সবাই রাজনীতি করছি, সমস্যাটা হয়ে গেছে ওই জায়গাটায়। যাদের রাজনীতি করবার কথা নয় তারা রাজনীতি করছে, আর রাজনীতি যারা করার কথা রাজনীতির নামে তারা অরাজনীতি করছে, জনগণকে বাদ রেখে। হ্যাঁ, জনগণকে বাদ রেখে। এই পেশাজীবীদের রাজনীতিটা অনেক অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে তুলছে আমাকে। এখন আমাদের সবকিছুতে বিভাজন, আমাদের দল করে সবাই, হ্যাঁ, আমাদের সবকিছুতে বিভাজন। এই দলবাজিটা থেকে আমাদের মনে হয় পেশাজীবীদের একটু বেরিয়ে আসা উচিত। তাহলে কিন্তু সামাজিক প্রতিকারটা কিন্তু আপনি অনেক বেশি দেখতে পান। সংস্কৃতি কর্মীর মধ্যেও কিন্তু এখন ক্ষুদ্র 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 বিভাজন। সম্ভব হবে কিনা এই প্রশ্ন তো আপনি রেখেছেন, অসম্ভব কোনো কিছু নয়। সমাজের মধ্যে একটা কথা মনে রাখা দরকার, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যা কিন্তু কম না, অনেক আছে, শুধু তারা সংগঠিত হতে পারছে না। সংগঠিত হতে পারছে না কেন? যারা দাঙ্গাবাজ তারা ক্ষমতাশালী, দাঙ্গাবাজদের প্রোটেকশন অনেক বেশি আমার আপনার চাইতে। যেটা উনি বলেন যে তারা চেয়েও পারলো না তার দলের লোকরা সেখানে গিয়ে, কারণ তার কোনো প্রোটেকশন নাই তো সেখানে। এই জায়গাগুলোকে যারা এই শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কথাটা রাষ্ট্রকে ভাবতে হবে। এক ঝুমন দাসের ঘটনাতে তো আমরা বুঝতে পারি সুনামগঞ্জের রাষ্ট্রের ফিলোসফিটা কোন দিকে। তাকে তো আইনি লড়াই করে বের করে আনতে হয়েছে। অন্যদিকে যারা হামলাকারী, লুণ্ঠনকারী, তারা কিন্তু দিব্যি জামিন পেয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছে। আমাদের এই ব্যবস্থাপনা থেকে একটু আমরা উন্নয়ন করছি, উন্নয়নের স্পৃহা আমাদের ভিতরে আছে, কিন্তু আমাদের যে কালচারাল জিডিপি, এটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করা খুব প্রয়োজন হয়ে পড়েছে। শুধু ইকোনমিক জিডিপি নিয়ে আমরা বেশি দূর যেতে পারবো না, কারণ এই শক্তি অনেক শক্তিশালী। এদের আন্তর্জাতিক সমর্থন আছে, এদের অর্থ সহায়তা আছে, সবচেয়ে বড় কথা সমাজের ভেতর থেকে এদের কিন্তু বড় ধরনের সমর্থন আছে, এবং এদের শিকড় অনেক গভীরে চলে যাচ্ছে। এটা চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। একটা নতুন ভাবনা আসা দরকার রাজনীতির ভাবনায়, প্রশাসনের ভাবনায়, আইন শৃঙ্খলার ভাবনায়, আমাদের একাডেমিক চর্চা ভাবনায়। জি, রহিন হোসেন প্রিন্স, এখন শেষ করি আলোচনার দিকে। তাহলে আমরা দেখছি যে রাজনীতিতে সমস্যা, রাজনীতি যারা করছেন, যারা রাষ্ট্র চালাচ্ছেন বা রাষ্ট্র চালাতে চান, তাদের মনোজগতের সমস্যা, তারা এই সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ করার সমস্যা, আমাদের প্রশাসনের মধ্যে সমস্যা, আমাদের যে কালচারাল যে মানে সামাজিক যে বুনন ছিল সেখানে সেই বুননটা একটু হয়ে যাচ্ছে, বুননের
যে কি বলে বুননটা কি বলে এটা গাঁথনি ঠিক থাকছে না, গাঁথনিটা একটু দুর্বল হয়ে যাচ্ছে অলরেডি হয়ে গেছে। তো তাহলে এই যে যারা দুর্বল শ্রেণী বাংলা আমাদের আছে সংখ্যালঘু যারা আছে, বারবার বিএনপির সময় একবার হামলা হবে, আওয়ামী লীগের সময় হামলা হবে, বিচার হবে না, আবার সামাজিক কোনো সমাধানও পাওয়া যাবে না, তাহলে এরা আস্থা রাখবে কিভাবে, কোথায় যাবে? এটাই তো এখন তাদেরই বড় প্রশ্ন এবং বাস্তব এটা যেটা বলছেন। কিন্তু আমি মনে করি যে এইখানে আমি হতাশা বা অন্যটা দেখি না, কারণ যে কথা এখানে আলোচনা হয়েছে যে এখনো পর্যন্ত আমাদের সমাজে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যা মোটেই কম নয়, কিন্তু তারা একত্রিত না। সে একত্রিত হবে কার পেছনে? সেই শক্তিটাও যদি বলেন দৃশ্যমান না। তা সেই শক্তি দৃশ্যমান করতে গেলে অবশ্যই রাজনৈতিক শক্তি এবং নির্দিষ্ট রাজনৈতিক শক্তি তাদেরকে আরও এগিয়ে এসে, যে কথাটাতে খুবই কারেক্টলি বলা হয়েছে যে এদের গাঁথনি যে শেকড়ে, সুতরাং সেই শেকড় ধরে করতে গেলে কি তার মানে আপনি একটা পাল্টা সামাজিক সাংস্কৃতিক আধিপত্য গড়ে তোলার কাজটা করতে হবে। যদি সরকার না করে তাকে বাধ্য করতে হবে, সে থাকবে না। মানে সেই জায়গায় না করলে আপনি এটা পারা যাবে না। তাহলে এই জায়গায় জোর দিতে হবে আমি মনে করি মানুষের শক্তির উপরে, এবং নীতিনিষ্ঠ শক্তিকে আরও নীতিনিষ্ঠ হয়েই একেবারে জনগণের কাতারে যেই কাজ করতে হবে, যেটা আমাদের দায়িত্বটা একটা প্রধান। আরেকটা কথা এখানে ইশতিয়াক রাজা ভাই বলছেন বলেই বলি, কারণ ওই আলোচনাটা অনেক সময় করতে গেলে মনে হয় বেশি মাতবাড়ি করছি কি না, কিন্তু এটাও আমি ওনার কথা একটু প্রলুব্ধ হয়েই বলছি যে যদি এখানে পেশাজীবী সংস্কৃতিসেবী অন্যান্যরা অন্ততপক্ষে তাদের যে দলবাজি বা যে জায়গাটায় চলে গেছে, নিজেদের স্বার্থর যে জায়গাটায় চলে গেছে, এই জায়গাটায় বাংলাদেশের ঐতিহ্য কিন্তু এটা ছিল না, সেই জায়গাতে তারাও যদি রুখে দাঁড়ায়, অর্থাৎ সমাজের বিভিন্ন জায়গাতে যত দ্রুত রুখে দাঁড়াতে পারবো তত দ্রুত এটা সমাধান করতে পারবো। দেখেন অসম্ভব নয় কেন, আপনি যদি দেখেন 47-এ পাকিস্তান ভাগ হওয়ার পরে ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তান, সেটা তো বলা যায় বাংলাদেশের তৎকালীন মানুষ তো এটা চেয়েছিল, কিন্তু তাদের ঘটনা পরম্পরায় তাদের ভুল ভাঙলো। একই সাথে ওই ধরনের রাজনৈতিক সামাজিক শক্তিও কিন্তু তারা উঠে দাঁড়াতে পারলো, মানুষ আস্থা তাদের প্রতি অর্জন করলো এবং ওইটাকে তারা ভেস্তে দিয়েই নিজের একটা আলাদা রাষ্ট্র কায়েম করলো। তাহলে সেই জায়গাটায় এখন একটা বড় কাজই হচ্ছে আমি মনে করি রাজনৈতিক শক্তি যারা নীতিনিষ্ঠ দাবিদার, আমি আমার দল সহ বলছি, আর যারা দাবি করে তাদেরই হচ্ছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় কী ভূমিকা পালন করবে। হ্যাঁ, আগের থেকে অনেক দুঃসহ পরিস্থিতি তো রাজনীতিবিদদের মোকাবেলা করতে হবে। এই মোকাবেলা যত দ্রুত পারবো সেইটাই। আরেকটা আমি এখানে অনুরোধ করব, আমাদের এই যে ধর্মীয় সংখ্যালঘু ভাইয়েরা নির্যাতিত, দেখবেন ধর্মীয় সংখ্যালঘু যেমন যে যেখানে সংখ্যালঘু তারা নির্যাতিত হয়, এখানে আমাদের আদিবাসীরা যখন সংখ্যালঘু নির্যাতিত হয়, যেখানে নারী সংখ্যালঘু নির্যাতিত হয়, যেখানে দরিদ্র মানুষ সংখ্যালঘু সে নির্যাতিত হয়, আজকে তাদেরকেও এখানে রুখে দাঁড়াতে হবে। তারা শুধুমাত্র ভোট নানা বিবেচনা করে চলবে না, বা ভয় পেয়ে এইখান থেকে চলে যাওয়ার মানসিকতা এটাও পরিত্যাগ করে আজকে রুখে দাঁড়ানোর জায়গায় যেতে হবে। তাহলেই বোধ হয় যে আমরা দ্রুতই এই অবস্থার থেকে পরিত্রাণ পেয়ে মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো। জি, অনেক ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রাজা এবং রহিন হোসেন প্রিন্স। আজ এ পর্যন্ত। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।